তো বন্ধুরা এক্স্যাক্টলি যা প্রিডিকশন দিয়েছিলাম সেইভাবেই ভারতের সমর্থনে তারেক রহমান রেকর্ড 209 আসনে জয়ী হয়ে বাংলাদেশের গদিতে বসতে চলেছে এবং এটাই হবে ভারতের সবচেয়ে বড় ব্রহ্মাস্ত্র। এমনকি এখন তো ভারতের মেন স্ট্রিম মিডিয়া যেমন ইকোনমিক টাইমস এটা স্বীকার করেছে যে হ্যাঁ, ভারত সরকার চেয়েছিল তাই তারেক রহমান জিতেছে বা জেতানো হয়েছে। কেননা যদি আপনারা ক্লোজলি বাংলাদেশের যে ইলেকশন তাকে মনিটর করেন, ক্লিয়ারলি বুঝতে পারবেন এটা গণতান্ত্রিক পদ্ধতিতে হয়নি, বরং পুরোটাই পরিকল্পিতভাবে করানো হয়েছে যাতে বিএনপি ক্লিয়ার বহুমত পায়। উদাহরণ হিসেবে এই ভিডিওটা দেখুন, এখানে স্পষ্টভাবে দেখতে পাবেন যে কিভাবে এই ব্যক্তি ছাপ্পা ভোট দিয়েই চলেছে। বাংলাদেশেরই রিপোর্ট বলছে যে বাংলাদেশে যে পরিমাণ ভোটিং হয়েছে তাতে প্রতি 5 সেকেন্ডে একটা করে ভোট পড়েছে, যা অসম্ভব। এবং এখানে মারাত্মক ম্যানিপুলেশন হয়েছে ওদের ব্যালট বক্স, যার দরুন ধীরে ধীরে সোশ্যাল মিডিয়ায় এই ধরনের ভিডিও উঠে এসেছে যেখানে ক্লিয়ারলি দেখা যাচ্ছে ভোটের আগের দিন রাতে জামাত থেকে শুরু করে বিএনপির নেতারা ভোট কেন্দ্র দখল করতে শুরু করে দিয়েছে। এবং ভোটের দিন তো ওপেনলি রাতের দিকে ব্যালট বক্সে নকল ভোটিংও করা হয়েছে। আর এই কারণেই ভোটের দিন যেখানে ঢাকার মতো ওদের রাজধানী এলাকায় ফাঁকা ছিল, ভোট কেন্দ্রে লোক যেতেই চাইছিল না, তা সত্ত্বেও বলা হচ্ছে যে 60% কাছাকাছি ভোট পড়েছে, যাকে নিয়ে হাসিনাও কটাক্ষ করেছে, অর্থাৎ এটা পুরোপুরি ছাপ্পা ভোট ছিল। কিন্তু ইন্টারেস্টিং ব্যাপার হলো এত কিছুর পরে যে মুহূর্তে ভোট গণনা শেষ হয় আর বিএনপি বহুমত পায়, ইমিডিয়েটলি পিএম মোদি বাংলাতে টুইট করে তারেক রহমান আর বিএনপিকে সাপোর্ট দেয় এবং সাথে সাথেই সোজা দিল্লি থেকে পিএম মোদি ব্যক্তিগতভাবে তারেক রহমানের সাথে ফোনে কথাও বলে, যেখানে বলা হচ্ছে যে ভারত একসাথে কাজ করার জন্য বার্তা দিয়েছে, যার পাল্টা বিএনপির তরফ থেকেও ভারতকে ধন্যবাদ জানানো হয় এবং ওরা দাবি করেছে এবারে দুই দেশের সম্পর্ক মজবুত হবে এমনটা আশা করছে। অর্থাৎ যেভাবে পুরো গেম এগোচ্ছে তাতে কোনো ডাউট থাকার কথাই নয় যে এই ভোটিং ভারতের পরিকল্পনা অনুযায়ী হয়েছে নাকি আমেরিকার। কারণ আমেরিকার পরিকল্পনা অনুযায়ী যদি এখানে কাজ হতো তাহলে কিন্তু জামাত জিততো নাকি বিএনপি। এবং আপনাদের হয়তো মনে আছে কিনা জানি না, তবে জামাতের আমিরের সাথে ইতিমধ্যেই ভারতের দুজন গোয়েন্দা বছরখানেক আগে দেখা করেছিল গোপনে এবং কিছু চুক্তিও হয়েছিল যা আজ পর্যন্ত জামাত পাবলিক করেন এবং ওদের আমিরের মতে ভারত থেকে এটা গোপন রাখতে বলা হয়েছে। এর মানে দাঁড়াচ্ছে ভারত কিন্তু ক্লিয়ারলি জামাতকে বুঝিয়ে দিয়েছিল যে ভোটে বিএনপি জিতবে এবং এখানে ওরা যেন কোনো রকম ঝামেলা না করে। এই কারণেই পুরো ভোটটাই ফেকভাবে করানো হলেও জামাত কিন্তু এখানে কোনো রকম সমস্যা করেনি, বরং ওদেরও কিছু সিট দেওয়া হয়েছে যাতে ওরা চুপ থাকে। এবং যখন এইভাবে জামাত আর বিএনপির সাথে মোটামুটি চুক্তি নিশ্চিত হয়ে যায় এবং আমাদের বিদেশমন্ত্রী ঢাকাতে গিয়ে পিএম মোদির ব্যক্তিগত চিঠি তারেক রহমানকে দিয়ে আসে, তারপর গিয়ে ভারত ইউনিসকে চাপ দিয়ে এই ভোট করাতে বাধ্য করে। এবং আপনাদের এই বিষয়ে বলেওছিলাম যে কিভাবে আমাদের ডিপ্লোম্যাটদের চুপচাপ ভারত সরকার সরিয়ে নিয়েছে বিনা বাংলাদেশের সরকারকে ইনফর্ম করে। এছাড়াও ভারতীয় সেনাবাহিনীর যুদ্ধাভ্যাস শুরু হয় নর্থ ইস্ট, আমাদের সমস্ত মিলিটারি বেসেস অ্যাক্টিভ হয় মিজোরাম, ত্রিপুরার মতন রাজ্য, যাকে নিয়ে বাংলাদেশের বিদেশ মন্ত্রণালয়ের অ্যাডভাইজার ক্লিয়ারলি বলেছিল ভারত একটু বেশি রিয়্যাক্ট করছে। যাই হোক, এসব তো গেল, কিন্তু এখন প্রশ্ন দাঁড়াচ্ছে তাহলে বাংলাদেশের সমস্ত সমস্যা মিটে গেল এবং তারেক রহমান কট্টর প্রো ভারত কাজ করবে, এমন নয় কি? ওয়েল, এর জবাব হলো হ্যাঁ আবার না। কেননা এখানে বেসিক্যালি তারেক রহমানকে হাতির দাঁতের স্ট্র্যাটেজি ব্যবহার করতে হবে, যা আমি বারবার বলি জিও পলিটিক্সে এটা খুব কমন, যেখানে হাতির যেভাবে দুটো দাঁত থাকে, একটা বাইরে দেখানোর জন্য আরেকটা ভেতরে খাওয়ার জন্য, সেমভাবে আগামী কিছু মাস তারেক রহমানকে কিছু অ্যান্টি ভারত স্টেটমেন্ট বা একটা ইমেজ তৈরির চেষ্টা করতে হবে যতক্ষণ না পশ্চিমবঙ্গের ইলেকশন শেষ হয়ে নতুন সরকার আসছে। এবং ততদিনে তারেক রহমান মোটামুটি নিজের পদটা মজবুত করেই নেবে এবং একবার পশ্চিমবঙ্গের ইলেকশন শেষ হলে শুরু হবে আসল কাজ। কীরকম? ওয়েল, আমাদের বিএনপিকে ক্ষমতায় আনার মূল উদ্দেশ্য কি? দুটো। প্রথমত 10 থেকে 15 কোটি যা অবৈধ অনুপ্রবেশকারীরা ভারতে রয়েছে তাদেরকে ফেরত পাঠানো, আর দ্বিতীয়ত ডি-র্যাডিক্যালাইজেশন করা যাতে ইসলামিক জিহাদের পতন হয়, যার কোনোটাই কিন্তু হাসিনা ভারতের জন্য করেনি, উল্টে ভারতকে ব্ল্যাকমেলিং করতে শুরু করে। এখন প্রশ্ন হলো যে তারেক রহমান এই সমস্ত করবে কিভাবে? ওয়েল, এর জন্যই কাজে আসবে আমাদের ইউনিস চাচা গত 1 বছর ধরে করা সমস্ত কুকর্ম। ভারত ইউনিসকে এজন্যই থাকতে দিয়েছিল যাতে তারেক রহমানকে ক্ষমতায় আনার আগে ওদের জন্য কিছুটা ট্র্যাপ তৈরি করা যায়,
যাতে ভারত নিজের মতন কাজ করাতে পারে। উদাহরণ হিসেবে এখন তারেক রহমান ক্ষমতায় আসার পর দেশ চালাবে কীভাবে? ভেঙে পড়া অর্থনীতিকে দাঁড় করানোর একমাত্র যে সম্বল ছিল রপ্তানি, স্পেশালি গার্মেন্টস, পাটজাত পণ্য, সবটাই নষ্ট হয়ে গেছে। এবং ভারত থেকে যত সুযোগ সুবিধা ওরা পেত, তা সে ওদের বাজারের অ্যাক্সেস থেকে শুরু করে ট্রান্সশিপমেন্ট হোক বা বিদ্যুৎ থেকে শুরু করে র মেটেরিয়ালস, এমনকি নদীর জল, সমস্ত সুবিধা বাতিল করিয়ে দিয়েছে মোহাম্মদ ইউনিস। এবং এখন তারেক রহমানকে পুনরায় এই সমস্ত পেতে নেগোসিয়েশন করতে হবে, আর ডেফিনেটলি তার বিনিময়ে ভারতের কিছু পাওনাও মেটাতে হবে। কিন্তু এই সমস্ত করলেও ইউনিস যা ক্ষতি করেছে এবং যেভাবে ভারত আমেরিকার ইউরোপের সাথে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট করে বাংলাদেশের গার্মেন্টসের বাজার দখল শুরু করে দিয়েছে, তারপর বাংলাদেশের ইকোনমি আগের পর্যায়ে ফেরত যাওয়া অসম্ভব ব্যাপার। বরং উল্টে আগামী কিছু বছরে এটা আরও খারাপ হবে। এমন অবস্থায় শ্রীলঙ্কা, মালদ্বীপের মতো বাংলাদেশের এই নতুন সরকারকেও ভারতের কাছেই আসতে হবে ফান্ডিংয়ের জন্য। এবং এটা তো স্বাভাবিক, যে টাকা দেবে সিদ্ধান্তও সে নেবে যে কিভাবে দেশ চলবে। তো বন্ধুরা, আমার ধারণা এখানে 2-3টে ধাপে কাজ হবে। প্রথমত, তারেক রহমানকে আগামী 6 মাস ভারতের কথা মতন প্রিপারেশান নিতে হবে কিভাবে অবৈধ অনুপ্রবেশকারীদের ফেরত নিয়ে বাংলাদেশে সেটেলমেন্ট করবে। আর এই সময়কালে ভারত সরকারের পুরো ফোকাস থাকবে পশ্চিমবঙ্গের ওপর। আমি এটা নিয়ে নতুন করে কিছু বলবো না, অলরেডি বারবার বলেছি। বাংলায় গত 2 বছর ক্রমাগত অজিত ডোভালের ভিজিট হয়েছিল এবং ওনার দেওয়া রিপোর্টের ওপর বেস করে এসআইআর করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এবং বাংলায় এসআইআরে অবৈধ ভোটার বাদ দেওয়ার মানেই হল সরকার বদল হবে। আর এটা জরুরিও, কারণ পশ্চিমবঙ্গ হলো অবৈধ অনুপ্রবেশকারীদের গেটওয়ে আর সেন্টার পয়েন্ট। এখান দিয়েই গত 70 বছরে কোটি কোটি অবৈধ বাংলাদেশি ভারতে ঢুকেছে, রোহিঙ্গারা ঢুকেছে। তো এখান দিয়েই ওদেরকে আবার ফেরত পাঠানো হবে। তো স্বাভাবিকভাবেই যতদিন আমাদের এখানে পুরো প্রিপারেশন চলবে ভোটের, তার আগেই ভারত বাংলাদেশের সরকারকে রেডি করবে। এবং একবার বাংলার ইলেকশন হলে পশ্চিমবঙ্গের ভেতরেও ক্র্যাকডাউন শুরু হবে। অবৈধ যত বস্তি রয়েছে সমস্ত বুলডোজ হবে, যেমন আসামে হচ্ছে। এবং প্রপারলি বাংলাদেশের সরকারকে এদেরকে অ্যাকসেপ্টও করতে হবে। আর যখন এই সমস্ত কাজ চলবে, তখনই প্যারালালি দ্বিতীয় অ্যাকশন শুরু হবে, যা ডি র্যাডিকালাইজেশন বলতে পারে। এখানে যেহেতু বাংলাদেশের পুরো ফান্ডিং ভারত থেকে হবে এবং ডি ডলারাইজেশনের জন্য আমেরিকার ফান্ডিং তেমন একটা হবে না, বা আরব বিশ্ব থেকেও খুব বেশি টাকা আসবে না। তো স্বাভাবিকভাবে এত বছরে যে ইসলামিক র্যাডিকাল তৈরি হয়েছিল তার রিভার্স করার জন্য পলিসি তৈরি হবে। তবে সেটা একটু লং টার্মে কাজ, এমন নয় যে 1 বছর বা 2 বছরে হয়ে যাবে। এর জন্য কন্টিনিউয়াসলি পুরো একটা দশক লাগবে, মানে প্রায় 10 বছর সময় লাগবে। তারপরে গিয়ে এর একটা রেজাল্ট পাওয়া যাবে। কিন্তু ততদিনে ভারতে, স্পেশালি বাংলা, আসাম, দিল্লি, এই সমস্ত জায়গায় যে সমস্ত র্যাডিকাল রয়েছে বাংলাদেশিদের, তাদের তাড়াতে পারলেই মোটামুটি 50% কাজ হয়ে যাবে ভারতে ডি র্যাডিকালাইজেশনের জন্য। এবং ভারত কিন্তু অনেকটাই নিরাপদ হবে। তো ওভারঅল প্রথম স্টেপ হয়ে গেছে বিএনপি জেতার পর। এখন আমাদের পুরো ফোকাস থাকবে পশ্চিমবঙ্গের ইলেকশনে কী হয় তার ওপর।